জি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত 2009 থেকে 2024 সাল পর্যন্ত গুম এবং অপহরণ আটকের মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই মামলায় অর্থাৎ জেআইসি এর মামলায় জনাব আবদুল্লাহিল আমান আজমি আজকে ট্রাইব্যুনালে তার সাক্ষ্য সমাপ্ত করেছেন, জবানবন্দি সমাপ্ত করেছেন, তার জেরা বাকি আছে। উনি ওনার জবানবন্দিতে দীর্ঘ 8 বছর কিভাবে ওনাকে অপহরণ করা হলো, বন্দি রাখা হলো, গুম করা হলো এবং সেখানে গুম অবস্থায় ওনাকে কী ধরনের নির্যাতন করা হয়েছিল তার বিশদ বর্ণনা ট্রাইব্যুনালের সামনে দিয়েছেন। ওনাকে কী ধরনের খাবার প্রদান করা হতো, উনি ওখানে বন্দি থাকা অবস্থায় ওনার মমতাময়ী মা ইন্তেকাল করেছেন, ওনার ছোট ছোট মাসুম বাচ্চা ছিলেন, তাদের কোনো খোঁজখবর উনি নিতে পারেন নাই, পরিবারের কোনো সদস্যদের সাথে উনি যোগাযোগ করতে পারেননি। এই বর্ণনা উনি ট্রাইব্যুনালে দিয়েছেন। কী ধরনের কক্ষে ওনাকে রাখা হতো, কী ধরনের পোশাক ওনাকে দেওয়া হতো এবং উনি চাইলে কিভাবে সেগুলোকে রিফিউজ করা হতো, বিভিন্ন সময় অফিসাররা এসে ওনাকে কী ধরনের কথা বলতেন, এই বর্ণনা উনি দিয়েছেন। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পর কিভাবে উনি বের হলেন, বের হওয়ার পরে উনি কি জানতে পারলেন, ওনার সঙ্গে সেনাপ্রধান সহ ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডাইরেক্টররা ওনার সাথে দেখা করেছেন, ওনাকে বিভিন্ন কথা বলেছেন, এই সকল বর্ণনা উনি ট্রাইব্যুনালে দিয়েছেন। এবং সর্বশেষ উনি ওনার উপর পরিচালিত এই নির্মম নির্যাতনের বিচার ট্রাইব্যুনালের কাছে চেয়েছেন। আগামী 5 তারিখ মানে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ ওনার জবানবন্দির উপরে ভিত্তি করে আসামি পক্ষের জেরা অনুষ্ঠিত হবে, এই মর্মে ট্রাইব্যুনাল আদেশ প্রদান করেছে। ডকে 3 জন করে শনাক্ত করেছেন। জি, উনি ওনার জবানবন্দি প্রদানকালে যে 3 জন আসামি ডকে উপস্থিত ছিলেন তাদেরকে শনাক্ত করেছেন। কারণ হিসাবে উনি বলেছেন যে এই আসামিরা সহ আরও দায়িত্বশীল পর্যায়ের আসামিরা ওনার সঙ্গে 5ই আগস্টের পরে দেখা করেছেন, কথা বলেছেন, সে বর্ণনা উনি দিয়েছেন। যে এটাই ছিল আজকে ট্রাইব্যুনালের প্রসিডিংস। আরও একটি মামলা আপনারা আছে জানেন যে সেই মামলাতেও একটু পরে ট্রাইব্যুনাল সেকেন্ড সেশনে প্রসিকিউশনের পক্ষ থেকে একজন সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করা হবে। একটু বলুন। ঠিক আছে, একটু বলুন। আপনি যদি আমাদেরকে বলেন, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা সাক্ষী দিয়েছেন যে আপনি কিভাবে নিশ্চিত করেছিলেন যে ডিজিএফআই আপনাকে তুলে নিয়ে গেছে, এটা কে আপনাকে জানিয়েছিল? আচ্ছা, যদি একটু গণমাধ্যমকে আমাদের আচ্ছা একটু বলি, সেটা হলো ওনার এখনও জেরা সমাপ্ত হয়নি। উনি জেরা কেন্দ্রিক কোনো প্রশ্ন, উনি ইতিমধ্যে যে কথাটা ট্রাইব্যুনালে বলে এসেছেন শুধু এটুকের মধ্যেই উনি কনফাইন থাকবেন। হ্যাঁ, আমি বলেছি যে যিনি আমাকে অপহরণ করেছেন তাকে আমি চিনতে পেরেছি। আমাকে যে রুমে নিয়ে সেলে রাখা হয়েছে সেই সেল আমি চিনতে পেরেছি, কারণ ওই সেলের দক্ষিণ দিকে ঢাকা স্টেশন অফিসার্স বি আছে, যেখানে আমি 1982 তারিখে ছিলাম এবং তখন ওখান থেকে আমি জিআইসি দেখতে পেতাম। ওখান থেকে আমি জিআইসি দেখতে পেতাম আমার মেসের উত্তর দিকে। সুতরাং যখন আমাকে নিয়ে গিয়ে যে কক্ষে রাখা হলো, পরদিন ভোরে আলো হওয়ার পরে আমি ভেন্টিলেটর দিয়ে সে পুরাতন মেস দেখতে পেয়েছি এবং ওখানে কয়েকজন আমাকে নিশ্চিত করেছে যে এটা ডিজিএফআই কচুক্ষেত যে আয়নাঘর নামে পরিচিত জিআইসি আছে সেখানে অবস্থান। সেনাপ্রধান 5 আগস্টের পরে সেনাপ্রধান আপনাকে ডেকে নিয়েছিলেন এবং সেখানে আপনাকে নিশ্চিত করেছেন যে আপনাকে ডিজিএফআই নিয়েছিল, এই কথাটাও বলেছেন। জি, উনি প্রথমে আমার সাথে দেখা করেছেন হাসপাতালে, তারপর উনি একটা তদন্ত কমিটি করেছেন 5 সদস্যের লেফটেন্যান্ট জেনারেল শাহিনের নেতৃত্বে। সেই তদন্ত কমিটি রিপোর্টের উপর ভিত্তি করে উনি 3 তারিখে আমাকে ওনার অফিসে দাওয়াত দিয়েছেন। আমি হাসপাতালে তখন ভর্তি ছিলাম। ওনার অফিসে গিয়ে উনি লেফটেন্যান্ট জেনারেল শাহিনের উপস্থিতিতে আমাকে বলেছেন যে ডিজিএফআইয়ের যে আমাকে অপহরণ করেছিল, ওখানে আটক লেগেছিল, সেটা নিশ্চিত করেছেন এবং এটার উপর ভিত্তি করে আপনারা জানেন যে তখন কর্মরত 3 জন জেনারেলকে চাকরিতে অবসর দেওয়া হয়েছে, বাকি 2 জন আগেই অবসর নিয়েছিল। আপনি আলামত ধ্বংসের বিষয় পরিদর্শনে যে কি দেখেছেন? আমি দেখেছি 1 নম্বর যেখানে ভেন্টিলেটর ছিল না, এখানে দেয়াল ভেঙে ভেন্টিলেটর করা হয়েছে। জানালাগুলো সব কালো রং দিয়ে বন্ধ করে রাখা হচ্ছে, বাইরে কিছু দেখা না যায়, সেগুলো সব পরিষ্কার করে ফেলা হয়েছে। ছোট ছোট কক্ষের মধ্যে যে সমস্ত দেয়াল ছিল ওগুলো ভেঙে কক্ষগুলি বড় দেখানো হয়েছে। লোহার গ্রিলের দরজা ভেঙে ওখানে কাঠের দরজা লাগানো হয়েছে। রুমগুলির
স্ট্যান্ডার্ড অনেক ভালো দেখানো হয়েছে, যেগুলো এরকম ছিল না। যে আপনি একটা জায়গায় সাক্ষাৎ শেষের দিকে বলেছেন যে যারা 3-4 জন জেনারেল কথা বলেছেন যারা আপনার বাসায় গিয়েছিল এবং তারা অনেকটা বলেছে যে আপনি যাতে তাদেরকে সাহায্য করেন, তারা ভয়তে ট্রাইব্যুনালে অনেক কিছু তদন্তকারী কর্মকর্তার কাছে স্বীকার করেননি বা এরকম কিছু একটা। মানে এই যে ভয়, আপনার সাহায্য চাওয়া কি তাদের অপরাধ বোধ থেকে, আপনার কি তাই মনে হয়? এটা তো মানুষের অন্তর্জামিত আল্লাহ, আমি তো বলতে পারবো না যে তারা এটা কি উদ্দেশ্যে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। তবে মানুষ যখন বিপদে পড়ে তখন তো স্বভাবতই সবার কাছে সাহায্যের জন্য প্রত্যাশা করে। আর সেনাবাহিনীতে সবাই আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, আমি সবাইকে স্নেহ করি, তারা সেই আশা করে এসেছিল যে স্যার আমরা তো ট্রাইব্যুনালে যখন জিজ্ঞাসা করেছে তখন আমরা স্বীকার করিনি যে আমরা জানতাম, আসলে আমরা জানতাম। এখন যদি আমাদেরকে ট্রাইব্যুনালে আরেকবার ডাকা হয় আমরা তাহলে স্বীকার করব, স্যার আপনি একটু ব্যবস্থা করেন। বাট এটা তখন অলরেডি লেট হয়ে গেছিলো, চার্জশিট সব তৈরি হয়ে গিয়েছিল। জি, ঠিক আছে। আপনি বলেছেন একটা জায়গায় যে অনেক দেরি হয়ে গেছে, ততক্ষণে কি বোঝাতে চেয়েছেন? মানে চার্জশিট তৈরি হয়ে গেছে, তার কয়েকদিন পরে চার্জশিট তদন্ত প্রায় শেষ পর্যায়ে। গুমের মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে যাদেরকে গুম করে রাখা হয়েছিল তাদের যে বর্ণনা দেওয়া হয়েছে যে একবারে ছোট্ট 3 ফুট বাই 3 ফুট করে রাখা হয়েছিল, তাদের মানে খাবার স্পেসিফিক প্রশ্নটা বলেন। একই রকম মানে একটা গামছাই সবাইকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে মানে অন্য ইয়েতে জানলাম যে আপনাকে যেখানে রাখা হয়েছিল সেটা রুমটা ছিল 12 ফুট বাই 12 ফুট বা অন্যান্য এই যে প্রিভিলেজটা, এটা আসলে না, 12 ফুট বাই 12 ফিট না, আপনার ভুল বলেছেন। এটা আমি প্রথমে গুম কমিশনে বলেছি, এখানে বলেছি রুমটার সাইজ ছিল 21 বাই 17। প্রিভিলেজ তারা দিয়েছে, তাদের 2টা ভিআইপি সেল আছে এবং ওখানে যারা ডিজি ছিল 5 জন, ডিজির মধ্যে 3 জন আমার ছাত্র, অধিকাংশ ডাইরেক্টর আমার অধীনে হয় চাকরি করেছে বা তো আমার ছাত্র। তো সেই সুবাদে সেনাবাহিনীতে আলহামদুলিল্লাহ আমাকে সবাই ভালোবাসে। সেই সুবাদে তারা আমাকে, আমি জানতে পেরেছি আমাকে আমার আগে ওই রুমে হুমাম কাদেরকেও রেখেছিল। আমি জেনেছি আমার আগে ওখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও রেখেছিল যখন অপহরণ করেছিল। তো ওই রুমে তারা যাদেরকে ভিআইপি মর্যাদা দেয় তাদেরকে ওই রুমে রাখে, আমার জন্য স্পেশাল কোনো কিছু না। এই আইনগুলোর সম্পর্কে আমরা প্রথম দিকে যে বর্ণনা পেয়েছি বা গণমাধ্যমে যেগুলো এসেছিল সেগুলো খুবই কনজাস্টেড, খুবই ন্যারো আছে, অধিকাংশ ওগুলি এরকম আছে। আপনার রুমের যে বর্ণনা আরমান সাহেব যে বর্ণনা দিয়েছেন তাতে রুমগুলো অনেক বড় এরকম বোঝায়। তো এটা আমি আরমানের বর্ণনা শুনিনি, আমি তো আমারটা রুমটা বললাম এবং আমি বললাম যে আমি একাই না, তারা হুমাম কাদের এবং আপনার তারেক রহমান সাহেবকে তারা একই রুমে রেখেছিল এবং আমার পাশের রুমে আরও অন্যান্যরা ছিল, ওটাও বড় রুম ছিল যেটা আমি পরে পরিদর্শনের সময় দেখতে পেয়েছি। তো তাদের এরকম ভিআইপি স্ট্যাটাসের যারা তা মনে করে তাদেরকে তারা বড় রুম, যাকে যেখানে রাখা হয়েছে সে সেটার বর্ণনা দিয়েছেন। যেখানেই রাখা হোক না কেন, অবৈধ আটক করে বন্দি করে রাখা এটা গুম এবং এটা মানবতা বিরোধী অপরাধ। রুমটার সাইজটা কত হলে এটা মুখ থেকে শুনতে আপনার মুখ থেকে আপনি যে প্রার্থনাটা করেছেন কোর্টের কাছে সেটা একটু আমি বলেছি যে আমাকে যে অবৈধভাবে অপহরণ করা হয়েছে, 8 বছর মানবেতর জীবনযাপনে বাধ্য করা হয়েছে, আমার অসুস্থ বৃদ্ধা বিধবা মা, আমি যার দেখাশোনা করতাম তাকে অসহায় অবস্থায় ধুকে ধুকে মরতে হয়েছে 3 বছর পরে, এবং আমার স্ত্রী সন্তানরা অসহায়ভাবে মানবেতর জীবনযাপন কাটিয়েছে। এইটার জন্য আমি এই সমস্ত কিছুর জন্য আমি সুবিচার প্রার্থনা করেছি। একটা ছোট্ট প্রশ্ন শেষ করব। এই যে বিচারিক প্রক্রিয়া যে পর্যন্ত আসছে, আপনার অভিযোগ, আপনাদের 2-3 জনের অভিযোগের ভিত্তিতে এই পর্যন্ত এই মামলা কেন্দ্র করে আপনি কোনো ধরনের প্রেশার, কোনো ধরনের হুমকির মুখে, কোনো ধরনের পরিস্থিতির জি না, আমাকে কেউ কোনো রকম প্রেশারও দেয়নি, কোনো হুমকিও দেয়নি। ঠিক আছে।